নর্থ, এবং কোন দিকে আসতে বারণ করেছে? সাউথ ওয়ার্ড। মানে নর্থ মানে কি বলো? উত্তর দিকে চলে যেতে বলেছে, দক্ষিণ দিকে আসবে না কখনো, তাহলে তুমি 100 বছর বাঁচবে। এই অবধি আমরা পড়েছি। এবং এই ক্লাস 11 একটা ক্লাস মিস করলে সিঙ্ক কিন্তু হারিয়ে দিবে। খুব শরীর খারাপ না হলে মিস করা যাবে না। ঠিক, চলো বারবার করে বলছি, সিলেবাস প্রথম সেমিস্টার তো একটু কঠিন। কঠিন মানে তোমাদের কোপ আপ করাটা কিন্তু কঠিন। এখন বছরের শুরু থেকে একটু না পড়লে শেষ। বহু ছেলে পেলে মারা পড়ে যাবে, বহু। আর আমি তো একটু কঠিন পদক্ষেপ নেবই। Why should I leave home again? The other said reflectively. আচ্ছা, ক্লাস 10-এ একটা আমরা ইংরেজি পড়েছিলাম অ্যাপ্রিহেন্সিভলি, মনে আছে? এই অ্যাপ্রিহেন্সিভলি মানে যা উৎকণ্ঠিত হয়ে, ঠিক কাছাকাছি মানে হচ্ছে রিফ্লেক্টিভলি। এই রিফ্লেক্টিভলি কিন্তু একটা অ্যাডভার্ব। আমরা জানি যে সাধারণত ly যুক্ত থাকলে অ্যাডভার্ব হয়। তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম সেন্টেন্স তুলে দিয়ে বলবে, তলায় দাগ দিয়ে বলবে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ নাউন, ভার্ব, অ্যাডভার্ব ইত্যাদি। তাহলে এটা কিসের এক্সাম্পল? অ্যাডভার্ব। রিফ্লেক্টিভলি মানে থটফুলি লিখতে পারো। কি লিখতে পারো? থটফুলি। অত্যন্ত চিন্তাশীল হয়ে বলল, কেন আমি যাব বাপু? এই লাইনটাকে ব্র্যাকেট করবে, এটা কিন্তু ন্যারেশন চেঞ্জ। I was only going away now and then to look for him, to choke out his life if I met him. দেখো, I was only going away। আচ্ছা, গোয়িং away মানে বেরিয়েছি। নাও এন্ড দেন মানে কি আমি ঘুরে বেড়াচ্ছি কি এমনি? টু লুক ফর, এখানে একটা ফ্রেজাল ভার্ব আছে, লুক ফর। লুক ফর মানে সার্চ। পরীক্ষায় তোমাদের বলা হচ্ছে এইগুলো দেবে, সার্চ অ্যান্ড চোক আউট হিজ লাইফ, এবং তাকে একদম গলা টিপে মেরে ফেলে দেবো, শ্বাসরোধ করে মেরে দেবো, গলা টিপে মেরে ফেলে দেবো। ইফ আই মেট হিম, যদি তার সঙ্গে আমার দেখা। এই যে সেন্টেন্সটা ইফ আই মেট হিম, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। কি ধরনের বাক্য? কন্ডিশনাল সেন্টেন্স। আমরা করেছি ডু অর ডাই। ইফ ইউ ডু নট ডু, মনে আছে? ইফ ইউ ডু নট ডু, ইফ ইউ ডু নট ডু, ইউ উইল ডাই। লক্ষ্য করে দেখো, এই যে প্রথম অংশটা, এটা প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, এবং এর পরের অংশটা ফিউচার ইনডেফিনিটে আছে। এইখানে কন্ডিশনাল সেন্টেন্স। যদি তুমি না আসো আমি বাঁচবো না। অনেকে বলে, এই দেখ তুই কিন্তু মেসেজ করবি না, কিন্তু আমি মরে যাবো। তাহলে যদি তুমি না আসো তবে আমি পটল তুলব, কন্ডিশনাল সেন্টেন্স। যদি আমাকে নতুন মোবাইল কিনে দাও তাহলে ভালো করে বই পড়বো, কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে ইফ ইউ বাই মি আ নিউ মোবাইল ফোন দেন আই উইল কনসেন্ট্রেট অন মাই স্টাডিজ। ওকে, দেখো প্রত্যেকটা জায়গায় গ্রামার কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি। হি শুক হিজ হেড রিগ্রেটফুল। রিগ্রেটফুলি মানে কি? রিগ্রেট মানে কি? কোনো কিছু না পাওয়ার ফলে যে হতাশা, সেটা সে হতাশার স্বরে সে তার মাথা নাড়লো, কেন এরকম করছি, মারতে পারলাম না, ওকে মারতে পারলাম না, মিস হয়ে গেল, একটুর জন্য মিস। তাহলে রিগ্রেটফুলি একটা এর সমার্থক শব্দ কি হতে পারে? রিমোর্সফুলি। কি হতে পারে? REMORS FULLY। আর কি হতে পারে? রিপেন্টেন্ট হতে পারে, TANT, সরি। অ্যাগ্রিভড, AGGRIEVED, অ্যাগ্রিভ। এই প্রত্যেকটার মানে কি? রিগ্রেটফুল। ঠিক আছে। আর একটা লেখো মর্টিফাইড, খুব ভালো শব্দ, মর্টিফাইড, খুব ভালো ইংরাজি এইটা, মর্টিফাইড। প্রত্যেকটার মানে কি আমি বারবার করে বলেছি, নতুন শব্দ তোমাকে কিন্তু রাখতে হবে। রিমোর্সফুলি, রিপেন্ট্যান্ট, অ্যাগ্রিভড, মর্টিফাইড, প্রত্যেকটা মানে কি? রিগ্রেট করা, অনুতাপ করা। ঠিক আছে। হি ওয়াজ ক্রাশড, সরি, হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস। দেখো ইংরেজি শেখো। হি হ্যাজ কেপ্ট মাই হ্যান্ড মানে কি? সে আমার হাত ছাড়া হয়ে গেছে।
সে আমার হাতছাড়া হয়েছে। আচ্ছা, এসকেপ, এসকেপের ফ্রেজাল ভার্ব কি আমরা জানি, রান অ্যাওয়ে। তাহলে এইটা ফ্রেজাল ভার্ব পরীক্ষা দিতে পারে, কারণ তোমাদের কিন্তু টেক্সচুয়াল রান অ্যাওয়ে। ওকে, আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভ। আমি আশা করি ও মারা গেছে যেমনটা ও ডিজার্ভ। ডিজার্ভ মানে যোগ্য, এভাবেই মরে যাওয়া উচিত ওই ব্যাটা। কে বলছে? ওই লোকটা বলছে, যার নাম কি গুরু নাই। যারা নতুন আছো তারা কিন্তু কিচ্ছু বুঝবো না, অসম্ভব অসম্ভব বোঝা। ইয়েস, সেই দ্য অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার বললো হ্যাঁ ও মারা গেছে। হি ওয়াজ ক্রাশড আন্ডার আ লরি। ও লরি চাপা পড়ে মারা গেছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড। দেখো, গ্র্যাটিফাইড মানে কি? তৃপ্ত। এ খুব সুন্দর একটা ইংরেজি, গ্র্যাটিফাইড। গ্র্যাটিফাইড মানে কি বললাম? তৃপ্ত। এর সমার্থক শব্দ কি হতে পারে আমরা জানি। ইয়েস, ভেরি গুড, স্যাটিসফাইড। এর আরো একটা সমার্থক শব্দ কি হতে পারে? অ্যাপিজড। এর আরো সমার্থক শব্দ কি হতে পারে? প্লিজড। হতে পারে না? সন্তুষ্ট। এতগুলো সমার্থক শব্দ হয় পরীক্ষায়, কিন্তু এগুলো আসতে পারে। অন্যজনকে দেখে সন্তুষ্ট মনে হলো, টু হিয়ার ইট, মানে ও যে মারা গেছে শুনে বেশ, না ঠিক আছে, ভালোই হয়েছে। তাহলে এইটুকুনি আমরা কত কিছু জানলাম, পড়লাম, বুঝলাম। দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড। ডেজার্টেড কথার অর্থ কি? মরুশূন্য। মরুশূন্য মানে কি? ফাঁকা। জায়গাটা এবার খালি হতে লাগে। ডেজার্টেড মানে কি বললাম? মরুশূন্য। তোমরা লিখতে পারো ডিপপুলেটেড। কি লিখতে পারো? ডিপপুলেটেড মানেও কিন্তু ডেজার্টেড। ডেজার্টেডের বাংলা কি, ইংরেজি সমার্থক শব্দ কি? ডিপপুলেটেড। ওকে, বাই দ্য টাইম। বাই দ্য টাইম কখন হয়েছে দেখো, ততক্ষণে বোঝায়। দ্য অ্যাস্ট্রোলজার picked up his articles and put them into his bag. তিনি তার জিনিসপত্র তুলে নিয়ে তার ব্যাগে ভরলেন। দ্য অ্যাস্ট্রোলজার থেকে ব্যাগ পর্যন্ত দাগাবে, এটা সিম্পল সেন্টেন্সে হবে। আর পুরো বাক্যটাকে দাগাবে, এটাকেও সিম্পল সেন্টেন্সে করতে হবে। দ্য গ্রিন শাফট ওয়াজ অলসো গন। ওই যে সবুজ আলোটা, ওটাও নেই। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স। আর ওই জায়গাটা কি হয়ে গেছে? অন্ধকারে হয়ে গেছে আর নিস্তব্ধ হয়ে গেছে। এই দুটোই নাউন। সাইলেন্স একটা নাউন, আর কি ডার্কনেস একটা নাউন। নাউনটা কি ধরনের নাউন? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সাইলেন্স, এটা গোলমাল সিনেমায় দেখবে একটা লোক বানান বলে, দাগা অ্যান্ড তেজা, দুটো লোক আছে, বানান বলে একজন বানান বলে সাইলেন্স, বানান সাইলেন্স বলে PLMNIC। ওই লোক বানান বিশারদ। গোলমাল সিনেমা দেখেছি অক্ষয় কুমারের, ভাই অক্ষয় কুমার বলছে কেন, আমাদের অজয় দেবগনের কমেডি ফিল্ম। ঠিক আছে, তাদের একটা তোতলাকে ফোন নাম্বার জিজ্ঞেস করে, ফোন নাম্বার বেতা টুটু টুটু না হো গিয়া বলে 10 নম্বর হো গিয়া। যাই হোক, হ্যাঁ, তো সেই জন্যই বলছিলাম যে দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইনটু দ্য নাইট। ওই যে অজানা ব্যক্তি যার নাম গুরু নায়ক, তিনি চলে গেলেন, রাতের অন্ধকারে মিলিয়ে গেলেন। আফটার লিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স। হ্যান্ডফুল মানে এক মুষ্টি। তোমরা পড়েছো ওই যখন স্টোরি রাইটিং করেছো, খেয়াল করে দেখো, হ্যান্ডফুল অফ মাস্টার্ড সিডস। হ্যাঁ, ওই গৌতম বুদ্ধের কাছে মা নিয়ে গিয়েছিল সন্তানকে বাঁচাবার জন্য, বলেছে এক মুষ্টি সর্ষে দানা নিয়ে আসবে, সর্ষের বীজ। তো হ্যান্ডফুল অফ মাস্টার্ড সিড মানে এক মুষ্টি কয়েনটাকে দিয়ে গেল। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট ওয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড। যখন অ্যাস্ট্রোলজার বাড়ি পৌঁছায়, প্রায় মধ্যরাত্রি। এই লাইনটাকে ব্র্যাকেট করবো, এটা সিম্পল সেন্টেন্স করবো, কিছুই না। দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম অ্যাট অ্যাবাউট মিডনাইট। ঠিক আছে, his wife was waiting for him at the door and demanded an explanation. সাধারণত দেরি করে গেলেই বউ জিজ্ঞাসা করে, কি গো দেরি হচ্ছে কেন? তো ডিমান্ড করেছে একটা এক্সপ্লেনেশনের, একটা কারণ জানতে চেয়েছে তার বউ, কারণ অপেক্ষা করছিল স্বামীর জন্য না খেয়ে। বর্তমানে যদিও মেয়েরা করবে না। He flung the coins at her and said, আর বউ যেটাতে সন্তুষ্ট, তার দিকে কয়েনটা ছুড়ে দিয়ে বলল, কাউন্ট দেম, গোনো, তুমি ঠান্ডা হয়ে যাও, আমি জানি। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একটা মানুষ আমাকে সবটাই দিয়েছেন। ঠিক আছে, আচ্ছা, ফ্লাং এর 3টে ফর্ম বলেছিলাম, ফ্লিং, ফ্লাং, ফ্লাং।
12.5 আনাস, কত টাকা আছে? 12.5 আনা, 12.5 আনাস। She said counting, গুনে নিয়ে তিনি বললেন যে কত আছে? 12.5 আনাস। and counting, এই কাউন্টিংটা কিন্তু একটা পার্টিসিপল, মনে রাখবে, তাই না? কাউন্টিং একটা কি? পার্টিসিপল। She was overjoyed, এটাও একটা পার্টিসিপল, overjoyed, তাই না? পাস্ট পার্টিসিপল, তিনি অত্যন্ত আনন্দিত। বলছে আই ক্যান বাই সাম জ্যাগরি, জ্যাগরি মানে গুড়, অ্যান্ড কোকোনাট টুমরো, নারকেল কিনবো আর গুড় কিনবো। নারকেল আর গুড় দিয়ে কি হবে? নাড়ু হবে, তারপরে গ্যাস হবে, তারপরে গ্যাস বোমা হবে। The child has been asking for sweets for so many days now, অনেক দিন ধরে আমার বাচ্চারা মিষ্টি খেতে চাইছে, তাই না? তাহলে সুইটস মানে এখানে কি হচ্ছে? এটা কিন্তু নাড়ু। has been asking contents, present perfect continuous tense. I will prepare some nice stuff for her. তাহলে দেখো ওই যে তার ঘরে যে বাচ্চাটা রয়েছে সেটা কিন্তু মহিলা, মানে মেয়ে, তার মানে গুরুনায়কের মেয়ে আছে, তাই হার বলছে আমি তার জন্য কি কি বানাবো? মিষ্টি বানাবো। The swain has cheated me. সোয়াইন মানে শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা মানে বরাহ নন্দন। সংস্কৃত বলেছি, খুব সুন্দর একটি ভাষা, খুব কঠিন গালাগাল দিলেও তোমার বলবে থ্যাংক ইউ। তুই কাউকে বলো শুয়োরের বাচ্চা, দেবো রাগ ভাগ। সোয়াইন মানে কি? শুয়োরের শাবক, বরাহ নন্দন। যাই হোক, বরাহ নন্দন বললো যে ওই বলে হি প্রমিসড মি আ রুপি, সে বললো 1 আনা দেবে। তাহলে 1 আনা হতে কত টাকা বাকি? 16 আনায় 1 আনা হয়, 1 টাকা হয়, 1 রুপি দেবে বলেছিল। তাহলে এখানে কত টাকা মাইনাস হয়? 3.5 টাকা। নাকি আনা? 3.5 আনা, তাই তো? 3.5 আনা কিন্তু তাকে কম দিয়েছে। দেখো, হি প্রমিসড মি আ রুপি, সেড দ্য অ্যাস্ট্রোলজার। শি লুকড আপ অ্যাট হিম, মহিলাটি তার দিকে তাকায়। ইউ লুক ওরিড, তোমায় খুব চিন্তিত লাগছে। হোয়াট ইজ রং? কি হয়েছে বাবু, কি হয়েছে? জিজ্ঞেস করছে গুরুনায়কের না অ্যাস্ট্রোলজারের বউ। নাথিং, কিচ্ছু হয়নি। পুরুষরা কোনো কিছু বলতে চায় না। আফটার ডিনার, রাতের খাবারের পর, সিটিং অন দ্য পিয়ল, এই উচ্চারণটা লক্ষ্য করবে, এটা নট পায়ল, ইটস পিয়ল। হোয়াট ইজ ইট? পিয়ল। পিয়ল মানে কি? অনেকের বাড়িতে তোমরা লক্ষ্য করে দেখবে, ধরো এটা বাড়ি, বাড়ির এন্ট্রান্স, এইটা এন্ট্রান্সের এইখানে দেখবে দুটো বসার জায়গা, পুরনো দেখেছো? সো দ্যাটস কল্ড পিয়ল। দেখেছো উঁচু উঁচু বসার জায়গা থাকে না অনেকের বাড়ি? ইয়েস, তাকে পিয়ল বলে, সিঁড়ির পাশে যেগুলো। তা ওই পিয়লের উপরে বসে বসে তিনি তাকে বললেন, ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, আমার মাথার উপর থেকে একটা বিশাল বোঝা আজকে নিয়ে গেল। I thought I had the blood of a man on my hands all these days. আমি ভাবতাম একটা লোককে মানে মারার খুনের অপরাধ আমার হয়তো ঘাড়ে চেপে আছে। তার মানে কি? ওই যে লোকটাকে, যে গুরুনায়ককে বললো না যে তোমাকে ছুরি মেরেছিল, কে মেরেছিল? ওই যে যখন চিরুটটা ধরিয়েছে, অ্যাস্ট্রোলজার গট টু নো যে এই বেটা তো আমারই খুঁজছে। ও তো সাধু সেজে রয়েছে, ও তো বেগধারী, ও তো চেনা মুশকিল এখন। বাবা অ্যাস্ট্রোলজার একদম কিভাবে বাঁচলো বুঝতে পেরেছো? আচ্ছা, দ্যাট ওয়াজ দ্য রিজন ওয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এই কারণেই কেন আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। সেটেলড হেয়ার, এখানে আমি সেটেল হয়েছি, এইখানে আমি থাকা শুরু করেছি। অ্যান্ড ম্যারিড ইউ, তোমায় বিয়ে করেছি। হি ইজ অ্যালাইভ, যে লোকটাকে আমি খুন করতে চেয়েছিলাম সে বেটা বেঁচে আছে। শি গ্যাসপড, তিনি কি বলো, কি এরকম ব্যাপার? আমি একটা খুনিকে বিয়ে করলাম? ও ইউ ট্রাই টু কিল, তুমি মারতে চেয়েছো কাউকে? তখন দেখো বলছে ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমাদের গ্রামে, when I was a silly youngster, বানানটা লক্ষ্য করো, ইয়াংস্টার বানান, YOUNGSTER, নট AR। বানানটা লক্ষ্য করতে যখন বলেছি আমি, কিছুই আছে এর ভিতরে নিশ্চয়। তো ইয়াংস্টার, যখন আমি একদম একটা মানে সাবেক নাবালক ছিলাম, অল্প বয়স, রক্ত গরম,
উই ড্র্যাঙ্ক, আর একদম কুদুম বাংলা খেয়েছি, মদ খেয়েছি, গ্যাম্বলড জুয়াও খেলেছি, কোয়ারেলড ব্যাডলি, ঝগড়াও হয়েছে, দেখবি মদ গাঁজা খেয়ে জুয়ো টুয়ো খেলে তুমি ঝগড়া। ওয়ান ডে একদিন এটা বলতে বলতে তিনি ভাবলেন, ওয়াই থিঙ্ক অফ ইট নাও, এই সমস্ত নিয়ে কেন ভাবছি, টাইম টু স্লিপ, ঘুমিয়ে পড়ো। হি সেইড, ইয়ার্নিং, হাই তুলতে বলছো, চলো ঘুমিয়ে পড়ো, অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পিয়ন, আর ওই যে বসার জায়গাটার উপরে নিজেকে একটু ঘুমিয়ে পড়ো, ছাড় ফালতু কথা বাদ দাও, কিছু না। ও চাইছে ভুলে যায়, কিন্তু দেখো পুরো ঘটনাটা কিন্তু বলে দিয়েছে যে ও একদিন মানে বন্ধু বান্ধব মিলে জুয়ো খেলছিল, গ্যাম্বলিং করছিল, মদ খেয়েছে, খাওয়া দাওয়ার পরে খুব ঝগড়াঝাটি হয়েছে, আর ওকে ছুরি মেরে দিয়েছে, মেরে কুয়োয় ফেলে দিয়েছে। আর ওই ব্যাটা তো খুঁজে বেড়াচ্ছে যে আমার একে মারতে চেয়েছিল, ওটা তো চেনে, আর ও তো শহরে এসে পালিয়ে গেছে। তারপরেই বললো না কেন পালিয়ে এসছি, 200 মাইল আমি পালিয়ে এসছি, পালিয়ে এসে ও শহরে এসে এই যে বেগধারী সাধু অ্যাস্ট্রোলজার হয়েছে, বিষাদি করেছে, ভালোই আছে উল্টো পাল্টা কাজ করে। এই হচ্ছে পুরো গল্প। এখানে আমাদের মনে হচ্ছে যে এরপরে কি হতে পারে, এরপরে কি হতে পারে, তাই না? সো দ্যাট ইজ দ্য স্পেশালিটি অফ শর্ট স্টোরি, ছোট গল্পের তাই স্পেশালিটি। ক্লিয়ার? তাহলে এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো পুরো গল্পটা, কোথাও কোনো সমস্যা নেই। অ্যাজ আই প্রমিস যে 4টে গল্প আমি এক একটা গল্প 4 দিনে কমপ্লিট করব, তাহলে 16টা ডেট আমার লাগবে, 16টা ডেট 4টে গল্পের জন্য, 4টে কবিতার জন্য আমার 4টে ডেট লাগবে, আর এর মধ্যে গ্রামার আমি 20টা ডেটের মধ্যে গ্রামারটাও কমপ্লিট করবো, আই প্রমিস। ঠিক আছে? তার আর আছে কি বন্ধুরা, আর আছে নাটক। নাটক 4টে 4 দিনে যদি কমপ্লিট না করতে পারি পড়ানো ছেড়ে দেবো। কালকেটি ছেলে ইউটিউবে কমেন্ট করছে যে স্যার অ্যাজ ইউ লাইক ইট, যে নাটকটা আমাদের স্যার বুঝিয়েছে, কিন্তু স্যার ভিডিও না দেখে বুঝতে পারলাম, ভিডিও দেখার পরে বুঝলাম, কারণ ওই গল্পটা তুমি যদি গল্পাকারে না পড়ো তুমি বুঝবে না। নাটক তো তোমাকে অভিনয় করে বোঝাতে হবে, অভিনয় জন্য রেডি থাকো, খুব ভালো লাগবে। ম্যাকবেথ পড়তে ভালো লাগবে, অ্যাজ ইউ লাইক ইট পড়তে ভালো লাগবে, 12th নাইট পড়তে ভালো লাগবে, ওথেলো পড়তে ভালো লাগবে। ওথেলো একটা কালো ছেলের প্রেমের কাহিনী, আমরা পড়বো, খুব ভালো লাগবে। তার আগে আমরা এটা কমপ্লিট করলাম আজকে। কারো কোনো প্রশ্ন থাকলে আমার এক্ষুনি করো। আমরা ক্লাস 11-এ যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো আর তোমরা যারা অফলাইন ক্লাসেস করছো, আমাদের কিন্তু মনে রাখতে হবে গ্রামার আমরা যাই শিখবো এক এক দিনে এক একটা গ্রামার টপিক কমপ্লিট করে ফেলতে হবে, কারণ আমাদের গ্রামার কিন্তু মাত্র 5 নাম্বার এবং টেক্সচুয়াল গ্রামার থাকবে এবং এমসিকিউ প্যাটার্নে কোশ্চেন থাকবে। তার মানে আমাদের গ্রামার সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। পণ্ডিত হতে বলেনি, এখানে বলেছে যতটা সহজে তুমি বুঝবে ততটাই তোমার মঙ্গল। পণ্ডিত হতে গেলে তুমি 0-তে পৌঁছে যাবে। আমরা যে গ্রামারটা শিখব সেই গ্রামারটা হলো জিরান্ড। কি বললাম বন্ধুরা? আমরা গতকাল ক্লাসে করেছি পার্টিসিপল, আজকে করব কি বন্ধুরা? জিরান্ড। দেখো জিরান্ড কত সহজ জিনিস। আমি আমার একটা স্টুডেন্টকে বললাম, বাবা, কি বললাম? বাবা বললাম। বাবা বলে কি বললাম? স্মোকিং, বললাম শোনা ছেলে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। বললাম, শোনা ছেলে বুঝলো। বোঝার পরে 5 মাস পরে ওকে আমি জিজ্ঞাসা করেছি, বাবা তুমি ধূমপান করো? ছি ছি, আই হেট স্মোকিং। কি বললো? আই হেট স্মোকিং। কি যে বলো দাদা। তাহলে একটু দেখো, আমি এখানে 2টো শব্দ লিখেছি আইএনজি যুক্ত করে, একটা বাক্যের শুরুতে একটা বাক্যের শেষে। আচ্ছা তোমরা একটু ভালো করে বোঝো তো, যদি আমি এখানে আই হেট কারণ নাম লিখতে পারতাম, আই হেট রাহুল লিখতে পারতাম না, বাক্যটা সঠিক হতো। আই হেট বিজন, আই হেট তমাল, যা খুশি হোক। তাহলে এই তমাল বিজন এরা কি নাউন না? তাহলে স্মোকিংটা একটা কি নাউন। নাউন মানে কি? নাউন কথাটা এসছে নোমেইন থেকে।
নাউন মানে কোনো কিছুর নাম। এটা একটা স্প্রে বটল, এর পরিচয় কি? এটা স্প্রে বটল, এটা নাউন। এটা কি? ডায়েরি, এটা একটা নাউন। এটা কি? পেন, ইট ইজ আ নাউন। এটা নাউন। বটল নাউন। শুধু নাউন মানে রাম শ্যাম যদু মধু নয়, নাউন মানে সব। এটা বোর্ড, এটা ফ্লোর, এটা নাউন। ঠিক আছে, নাউন এগুলোকে বলছে। তার মানে প্রথমত আমি বুঝলাম জিরান্ড কিন্তু কিরকম দেখতে হয়। জিরান্ড বেস ফর্মটা কি থেকে এসছে? ভার্ব থেকে। ভার্বের সাথে হরে কৃষ্ণ কি যুক্ত হয়েছে? উপরেরটা। আচ্ছা ঠিক আছে, এবার দেখা যাচ্ছে তো? আচ্ছা, ক্যামেরা পার্সন বেশ ঠিক আছে। হ্যাঁ, তাহলে ভার্বের সাথে কি যুক্ত হলো? আইএনজি। আইএনজি যুক্ত হওয়ার পরে কার মতো কাজ করবে? নাউনের মতো। খুব বেসিক জিনিস, কিন্তু নাউনের মতো কাজ করছে। এবার তাহলে এই যে স্মোকিং, এটা কি থেকে এসছে? স্মোক থেকে এসছে। তারপরে তার সাথে আই যুক্ত করেছি, স্মোকিং হলো। তাহলে স্মোকিংটা এখানে কি? নাউন। স্মোকিং হয় ক্ষতিকর শরীরের জন্য, তাহলে কি হয়? স্মোকিং। তাহলে এই স্মোকিংটা সাবজেক্ট না? তাহলে জিরান্ড কখনো সাবজেক্ট হিসেবে কাজ করে। আই হেট স্মোকিং, তুমি কি ঘৃণা করো বা কি ঘৃণা করো? স্মোকিং। এটা কি? অবজেক্ট না? তাহলে কখনো জিরান্ড সাবজেক্ট হিসেবে কাজ করে, কখনো জিরান্ড অবজেক্ট হিসেবে কাজ করে। তাহলে মূলত জিরান্ড কি? একটা নাউন। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে জিরান্ডটা কিসের কাজ করছে? নাউনের কাজ করছে। কত সোজা। আচ্ছা, তোমরা আমাদের ডিফাইন করবে। সুইমিং is a good form of exercise, is a good form of exercise। আমায় বলো এইখানে এই সুইমিংটা, আর একটা দিচ্ছি, আই এম সুইমিং। একটা এমই হবে। এইখানে দুটোই আইএনজি রয়েছে, ভালো করে বুঝবে। একটা আছে সুইমিং। আচ্ছা, তোমার আগে একটু লিখে নাও, তারপর দেখছি, নাহলে ভুলিয়ে ফেল। লিখে নাও। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে জিরান্ড কখনো সাবজেক্ট হিসেবে কাজ করছে, অবজেক্ট হিসেবে কাজ করছে। খুব সহজে বুঝবে। আচ্ছা, আমি তোমাদেরকে এবার একটা এক্সাম্পল দিই। ধরো তোমরা আমাকে বলছো যে সুইমিং, SWIMMING, is a good form of exercise। আবার বলছি I love swimming। আবার বলছি I am swimming। সব কটাই তো আইএনজি রয়েছে বাবা। এবার তোমার আমার বুঝতে হবে যে এখানে কোনটা জিরান্ড, কোনটা প্রেজেন্ট পার্টিসিপল। কারণ আমরা গত ক্লাসেও করেছি যে প্রেজেন্ট পার্টিসিপলেও আইএনজি যুক্ত থাকে ভার্বের সাথে, করেছিলাম, মনে আছে? তাহলে তুমি আমাকে দেখো, খুব সহজে বলবো, সুইমিং হয় একটি ভালো ব্যায়াম। তাহলে নাউন নেই? সুইমিং একটা ভালো ব্যায়ামের নাউন। আমি ভালোবাসি সাঁতার কাটতে, নাউন। আমি ভালোবাসি রাহুলকে, আমি ভালোবাসি বিজয়কে, নাউন না? তারপরে তুমি সুইমিং লিখেছো। আই অ্যাম সুইমিং, এটা কি কোনো নাউন? এটা ভার্ব পার্টিসিপল। এটা কি? দেখো এখানে আমার নাউন, কোনো নাম বোঝাচ্ছে না। খুব সহজেই তুমি ডিফারেন্সিয়েট করতে পারো। দেখো, লক্ষ্য করে দেখো। যদি বলি কুকিং ইজ মাই হবি, আর সরস্বতী বললো আই হেট কুকিং, রান্না করতে ভালো লাগে না, আমার খাতে ভালো লাগে। এবার বললো যে আই এম কুকিং। এবার আমায় বলো যে এখানে কোনটা পার্টিসিপল, কোনটা জিরান্ড? লাস্টেরটা পার্টিসিপল, এরপর একটা জিরান্ড, এটাও জিরান্ড। বুঝতে পারলাম? আমি জিরান্ড সহজেই চিনতে পারবো তো? এবার চাপ নেই তো, খুব সহজ। এবার দেখো একটু অ্যাডভান্স পয়েন্টে যাই, একটু অ্যাডভান্সে না গেলে হবে না। তাহলে এক্সাম্পলগুলো কিন্তু মূলত প্রধান জিনিস।
এবার দেখো কখনো জিরান্ড সাবজেক্ট হিসেবে কাজ করছে, কখনো জিরান্ড অবজেক্ট হিসেবে কাজ করছে। আবার একটা এক্সাম্পল, যদি বলছে ইউ আর ফন্ড অফ কুকিং, যে তুমি রান্না করতে ভালোবাসো। আবার বললো আই অ্যাম গুড অ্যাট পেইন্টিং। আচ্ছা লক্ষ্য করো তো, দেখো প্রত্যেকটা জিরান্ডের আগে একটা করে প্রেপোজিশন আছে, আছে কিনা বলো বাবা? কে আছে? অফ। কে আছে? অ্যাট। আমরা জানি যে টু ছাড়া বাদ বাকি সমস্ত প্রেপোজিশনস এর পরে আইএনজি যুক্ত হয়ে যায়, জানি আমরা বলেছিলাম ব্যতিক্রম আছে, তবু আজকে এখানে বলছি। তাহলে দেখেছো এখানে আমার ভালো লাগে, কি ভালো লাগে? রান্না করতে। আমি কিসে ভালো? ছবি আঁকা। তাহলে এই যে পেইন্টিং, এই যে কুকিং, এগুলো কিন্তু এই প্রেপোজিশনকে ক্লাসিফাই করছে, বা আমি বলবো সিগনিফাই করছে। তাহলে এগুলো আসলে কার? জিরান্ড অফ প্রেপোজিশন। কিসের? প্রেপোজিশন। তাহলে একটা কি কখনো সাবজেক্ট হিসেবে, কখনো অবজেক্ট হিসেবে, কখনো জিরান্ড অফ প্রেপোজিশন বা অবজেক্ট প্রেপোজিশন। এখানে এই যে অফ যে প্রেপোজিশন গুলো, এই প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে। যে তুমি কিসে ভালো? ছবি আঁকা। তোমার কি ভালো লাগে? রান্না করতে। ক্লিয়ার? এবার আরেকটু অ্যাডভান্স পয়েন্টে আসছে, ভালো করে বুঝবে। ধরো আমি বললাম রাহুল ইজ গুড। এখানে অ্যাডজেক্টিভ কোনটা? এটা আসলে কি একটা কমপ্লিমেন্ট। কি বললাম এটাকে? রাহুল কেমন। আবার আরো একটা কমপ্লিমেন্ট হচ্ছে রাহুল ইজ আ বয়। এটা একটা কি? রাহুল একটা ভালো ছেলে, এটা তোর কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি? ও কি ওর পরিচয় দিচ্ছে, তাহলে এটা কি? কমপ্লিমেন্ট। এই প্রথম কমপ্লিমেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরের কমপ্লিমেন্টটা হচ্ছে নাউন। লক্ষ্য করে দেখো, তাই না? এবার আমি যদি বলি সুইমিং, আবারও বলছি সুইমিং ইজ আ বেস্ট বা ইজ আ গুড ওয়ে টু লুজ ওয়েট, তাই না? সুইমিং একটা ভালো জিনিস কিসের জন্য? ওজন ঝরানোর জন্য। তাহলে কোনটা ভালো জিনিস? এটা কমপ্লিমেন্ট না, তাই না? তাই তো কমপ্লিমেন্ট কি? এইটা তোমরা এত কিছু না বুঝতে পারলেও এটা তো বুঝতে পারছো। আমি তোমাদেরকে কোনো জায়গা কমতি রাখবো না বলে এটা করছি। জিরান্ড কখনো সাবজেক্ট হিসেবে কাজ করছে, কখনো অবজেক্ট হিসেবে কাজ করছে, কখনো অবজেক্ট অফ প্রেপোজিশনস এর কাজ করছে, কখনো ভার্ব কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, ভার্ব কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। এগুলো কিন্তু বুঝতে হবে। জিরান্ড কখনো অ্যাবসলিউট ফ্রেজ হিসেবে কাজ করে, জিরান্ড কখনো পজেসিভ কেস হিসেবে কাজ করে। অত ডিটেলে যাওয়ার প্রয়োজন নেই। আমি তোমাদেরকে যতটুকু বললাম ততটুকু কি বুঝতে পেরেছো? একটু লিখে নাও, তারপরে আরো আসে। দেখো তাহলে আমরা কি বুঝলাম? যে জিরান্ড, সবাই তো আমার সঙ্গে বলবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো। জিরান্ড আসলে কি? একটা নাম, যেটা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে কার মতো কাজ করছে? এবার জিরান্ড ভার্সেস পার্টিসিপল মারামারি হবে। স্যার আমরা তো বুঝতে পারবো না, বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপল, যে কোনটা প্রেজেন্ট পার্টিসিপল একটু আগে কিন্তু বুঝিয়েছি, তবু আমি আরেকবার বোঝাচ্ছি। আচ্ছা, জিরান্ড ভার্ব প্লাস আইএনজি কিসের মতো কাজ করছে? নাউন। প্রেজেন্ট পার্টিসিপল এটাও কিন্তু ভার্ব প্লাস আইএনজি, তবে কাজ করবে কার মতন? অ্যাডজেক্টিভের মতন, কখনো কখনো ভার্ব টেন্সের মতন। কিরকম এক্সাম্পল দিচ্ছি? আমি একটু আগেও দিয়েছিলাম। যদি বলছি যে
সিঙ্গিং ইজ মাই প্যাশন। ওকে, I saw a girl, আমি দেখেছিলাম একটি মেয়েকে গাইতে, সিঙ্গিং। দুটো বাক্যের মধ্যে পার্থক্য রয়েছে। একটা নাউন, কোনটা? তোমার প্যাশন কি ভাই? আরেকটা কি? I saw a girl singing, মেয়েটার পরিচয় দিতে। দেখো মেয়েটা কি করছিল? তাহলে পার্টিসিপল কখনো অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, কখনো ভার্বের মতো কাজ করছে, কিন্তু জিরান সবসময় কার মতো কাজ করবে? নাউনের মতো কাজ করবে। সুতরাং খুব সহজেই কিন্তু বোঝা যায় যে কোনটা পার্টিসিপল, কোনটা। ঠিক আছে, এবারটা আরেকটুখানি এই আইএনজি বসানোর ক্ষেত্রে একটুখানি ফ্যাকড়া আছে। এরকম ফ্যাকড়া, ধরো একটা ওয়ার্ড লিখলাম রান, আর একটা ওয়ার্ড লিখলাম কাম। যখন আইনি যুক্ত করব তখন দেখবো রানিং হয়ে যাবে, ডবল এন হয়ে যাবে, তাই না? যেমন সুইমিং হলো। তা আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই যে কোথায় ডবল ডবল আসবে আর কেন আসবে, আমরা সেটা কারণটা আজকে বুঝি। আচ্ছা দেখো, এই রান যদি আমরা দেখি, আরটা কি? কনসোনেন্ট, ইউটা কি? ভাওয়েল, আবার এনটা কি? তাহলে সিভিসি। লাস্টের তিনটা আমরা এটাও নেই। কাম, যদি কামের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি তাহলেও দেখবো যে এটা কি? কনসোনেন্ট, এটা কি? আর এটা কি? ভাওয়েল। তাহলে ভি সি ভি। এই যে কি রান, সরি পুট, তাহলে এর বানান কি হবে? স্টপ কি হবে? স্টপ। এইখানে যে গ্রামারটা আমরা জানবো সেই গ্রামারটা হচ্ছে স্ট্রেসড ভাওয়েল। কি? একটু হালকা করে জেনে নাও কি ভাওয়েল। দেখো তুমি স্টপ উচ্চারণ করো তো, দেখো এর উপরে জোর পড়ছে, স্টপ পড়ছে, পড়ছে স্টপ পড়ছে, এসটিওপি স্টপ পড়ছে জোরে। পুট, দেখো ইউর উপরে জোর পড়ছে। রান, দেখো ইউর উপরে জোর পড়ছে। এগুলো কি বলা হচ্ছে? স্ট্রেসড ভাওয়েল। যখনই স্ট্রেসড ভাওয়েল থাকবে তখন ডবল হয়ে যাবে। তাহলে রানিং, পুটিং, স্টপিং। একই রকম ভাবে যদি আমরা লিখি ক্লোজ, ওপেন, দেখো ওপেনেও দেখো একই রকম। এটা কি? এটা কি কনসোনেন্ট, এটা কি ভাওয়েল, আবার কনসোনেন্ট। সেম জিনিস না? সেম জিনিস তো, কিন্তু তুমি ওপেনের ক্ষেত্রে ডবল ইউজ করতে পারবা, ক্লোজিং এর ক্ষেত্রে পারবে? ক্লোজটা বাদ দাও, ওপেনের ক্ষেত্রে তুমি কি ডবল ইউজ করতে পারবে? পারবে। কারণ দেখো ওপেন ইউজ করতে গেলে ই এর উচ্চারণ খুব একটা আসছে না, দেখো তো জোর দিচ্ছ, কিন্তু স্টপ করো তো দেখো জোর দিচ্ছ। স্টপ ওপেনে করছো, ওটাকে বলা আনস্ট্রেসড, গুলিয়ে না যায়। আবার অনেক সময় দেখি যে কাম, টেক, গিভ, এগুলোর ক্ষেত্রে কি হয়? ইটা উঠে আইএনজি হয়ে যায়। কখন হয়? যদি লাস্টেরটা ভাওয়েল থাকে এবং তার আগেরটা কনসোনেন্ট থাকে। হলো, যদি বলি লাই, এলআই, ডিআইই, ডাই, শেষে আইই থাকলে ওটা ওয়াই হয়ে যাবে। কি হয়ে যাবে? মনে রাখবে, খুব সাধারণ জিনিস। আবারও বলছি, কি যেগুলোতে জোর পড়ছে সেগুলোকে স্ট্রেসড বলে, ডবল হয়ে যাচ্ছে। আর যেগুলোতে জোর পড়ছে না সেগুলো একটাই থাকছে। আর লাস্টেরটা যদি ভাওয়েল হয় তার আগেরটা কনসোনেন্ট, যেমন কাম, টেক, গিভ, লাইক, এগুলো কি হবে? আই হয়ে যাচ্ছে, ইটা আই হয়ে যাচ্ছে। আর আই ই থাকলে ওয়াই হয়ে যাচ্ছে। আই ই বসানো নিয়ম। আবার একটুখানি শুরু থেকে বলি, জিরান্ড কি কি শিখলাম, যারা অনলাইন ক্লাসেস করছো মন দিয়ে। জিরান্ড একটা কি? কার থেকে এসছে? কার সঙ্গে যুক্ত হচ্ছে? জিরান্ড কখনো সাবজেক্ট, কখনো অবজেক্ট, কখনো প্রেপোজিশনের অবজেক্ট, কখনো কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? ভার্বের। এবার আমি 5টা এক্সাম্পল দেব, পার্টিসিপল এবং জিরান্ড মিশিয়ে দেব, তোমরা কে কটা পারো লেখো। আচ্ছা, ক্লাস 11-এর তোমরা তো সায়েন্সের জানো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তাই তো? কমার্সের বেশ কিছু কমন সাবজেক্ট তোমরা জানো, ট্যাক্সেশন আছে, জিএসটি পেপার রয়েছে। কিন্তু আর্টসের ইতিহাস, ভূগোল, দর্শন, এডুকেশন এ বাদেও বেশ কিছু সাবজেক্ট আছে যেগুলো তোমরা জানো না।
কি কি? যেমন নিউট্রিশন, পুষ্টিবিদ্যা, সরি গুষ্টিবিদ্যা নয়, পুষ্টিবিদ্যা খুবই একটা স্কোরিং সাবজেক্ট এবং তার ভবিষ্যৎ ইমপ্লিমেন্টেশন আছে, কারণ সবাই দিনের শেষে সুস্থ থাকতে চায় এবং পুষ্টিগুণ বিচার করে খাবার খেতে চায়। তো পুষ্টিবিদ্যার একটা ভীষণ গুণ আছে। যদি কেউ নিউট্রিশনটা সায়েন্সের সঙ্গে রিলেট করে নিতে পারে তাহলে তার লাভ বেশি। এবং সায়েন্সের সঙ্গে কিন্তু অনেকে ভূগোলও নিতে পারে, জানো তো? ভূগোল নিলে তারা আবহাওয়া দপ্তরে অ্যাপ্লাই করতে পারবে এবং আবহাওয়া দপ্তরের কাজটা তাড়াতাড়ি হবে। আর কি আছে? কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স নয় কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনে প্রচুর নাম্বার ওঠে, অনেক নাম্বার ওঠে, কারণ প্র্যাকটিক্যালটা বেশি। ঠিক, অনেক অনেক স্কুলে সেই সাবজেক্টটা নেই। নতুন করে তোমাদের সাবজেক্ট আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, নতুন সাবজেক্ট আসছে। সে তুমি সায়েন্স স্ট্রিম থেকে নিতে পারো, আর্টস স্ট্রিম থেকে নিতে পারো, কমার্স স্ট্রিম থেকেও নিতে পারো। তবে সায়েন্স এবং আর্টস থেকে তুমি নিতে পারছো, এটা নিশ্চিত। আর কি আসছে? অ্যানথ্রোপোলজি, মানে কি? নৃতত্ত্ববিদ্যা, অনেকে অ্যানথ্রো বলে, ওই হাড়গোড় নিয়ে পড়াশুনো, মরার মাথা টাথা নিয়ে, অনেকটাই ইতিহাস সম্পর্কিত। পল সায়েন্স তোমরা জানো, পলিটিক্যাল সায়েন্স ইতিহাসের মতনই। রাষ্ট্রবিজ্ঞান বেশ কঠিন, ভালো করে ধারা টারা মুখস্থ করার ক্ষমতা থাকলে তবে যাও। যাদের আগামী দিনে WBCS দেওয়ার ইচ্ছে রয়েছে বা কোনো সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার ইচ্ছে রয়েছে তারা এই সাবজেক্টটা নেবে। নেক্সট কি আছে? নেক্সট আছে সোশিওলজি। কি আছে? সোশিওলজি, সমাজবিদ্যা। এই সাবজেক্টগুলো তো প্রচুর নাম্বার পাওয়া যায়। অনেকে প্রশ্ন করতে পারে, স্যার এডুকেশন নেব কি নেব না? আমি বলবো যাদের আগামী দিনে শিক্ষকতার ইচ্ছে আছে তারা এডুকেশন অবশ্যই নেবে, যদি আর্টস স্ট্রিমে যাও। সায়েন্সে গিয়ে এডুকেশন থোড়ি না নেওয়া যায়। আর কি আছে? আর্টস সাবজেক্ট কি বললাম? অ্যানথ্রোপোলজি বললাম, কম্পিউটার অ্যাপ্লিকেশন বললাম। ইকোনমি তো তোমার কমার্সে চলে যাবে। আর কি আছে বলো? সংস্কৃত, দর্শন, এগুলো তো কমন সাবজেক্ট, সবাই জানে, কিন্তু ভবিষ্যৎ ইমপ্লিমেন্টেশন ভেবেই আমরা নাম্বারটা, মানে আমরা সাবজেক্টটাকে চুজ করবো। যদি ভবিষ্যতের দিকে ভাবি তাহলে তো পিওর সায়েন্সই নেওয়া উচিত। আর যদি না একেবারে সাহিত্যের প্রতি আমার বিরাট আগ্রহ, তাহলে আমি আর্টস নেব। ঠিক আছে, বিরাট আগ্রহ, আমি একা একা লিখতে পছন্দ করি এবং সে বিষয়ে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। অজানা সাবজেক্টগুলোর মধ্যে এই কটা সাবজেক্টই তোমরা জানতে না। ও আরেকটা আছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, ফিজিক্যাল এডুকেশন, এগুলো কিন্তু তোমরা জানো না। এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশ বিদ্যা, খুব ভালো লাগবে, সহজ সাবজেক্ট। ফিজিক্যাল এডুকেশন, শারীরিক শিক্ষা, এটাও ভীষণ স্কোপ আছে। এটা পরবর্তীকালে আলাদা বিভাগেই পরীক্ষা, স্কুল সার্ভিসে তুমি অনেক নাম্বার পাবে, অনেকটা স্কোর তুলতে পারবে। 80%ই শুধু তোমার 70 to 80% প্রজেক্ট বা তোমার প্র্যাকটিক্যাল করে দেখাতে হয়, সেখানে প্রচুর নাম্বার পাওয়া যায়, স্কুলের হাতে নাম্বার থাকে। তো ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্ট, এবং বললাম যে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এগুলোতে প্রচুর নাম্বার পাওয়া যায়। এই সাবজেক্টগুলো যদি তোমরা পাও অবশ্যই নিতে পারো, ভয় পাওয়ার কিছু নেই। সব সাবজেক্টই কঠিন না পড়লে, সব সাবজেক্টই সোজা পড়তে পারো। তোমার কাছে এডুকেশনেও অনেক ছেলে মেয়েরা ফেল করে, অনেকের কাছে এডুকেশন জলের মতন সব। তার কারণ ওরা পড়ে আর তুমি না পড়ে বেশি নাম্বার পর এক্সপেকটেশন রাখো। বছরের শুরু থেকেই ক্লাস 11 বলছি, ভালো করে পড়তে হবে। আমরা যেমন 2 মাসে বা 3 মাসে, আর খুব লংগেস্ট 2.5 মাসে আমাদের পুরো সিলেবাস কমপ্লিট করব, সে অফলাইন হোক আর অনলাইন, প্রমিস করেছি, তেমনটাই কিন্তু ক্লাসেস চলছে। একটা অজানা সাবজেক্ট সম্পর্কে তোমরা জানলে তাই গদবাদা সাবজেক্ট থেকে বেরিয়ে আসতে পারো চাইলে। ঠিক আছে, বোর্ডটা মুছে দাও। এবার আমরা যাব কি এক্সাম্পল, কোথায় যাব? আমায় তোমরা বলো, এই 5টা বাক্য আমি তোমাদেরকে দিয়েছি, এই 5টা বাক্য দেখে তোমাদের বলতে হবে তাহলে মেডিটেটিং ক্যান প্লিজ ইউ। বলো এখানে কোনটা পার্টিসিপল, কোনটা জিরান? বলো এখানে আগে কাজ কি? আইএনজি খোঁজা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, আর বলো প্রথমেরটা কি? তোমরা ভিডিওটা পজ করবে, কোনটা কোনটা কি হবে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। বলো এটা জিরান। আচ্ছা, এরপরেরটা ভেরি গুড, পার্টিসিপল। এরপরেরটা ভেরি গুড, পার্টিসিপল। এরপরেরটা আমি অ্যাভয়েড করি, কি অ্যাভয়েড করি? এটা কি? জিরান। এবার দেখো অফ প্রেপোজিশনটাকে সিগনিফাই করছে, এটা
কঠিন? পারবো তো? খুব সহজে বোঝানোর কিন্তু আমি চেষ্টা করলাম। বাড়ি থেকে একবার দেখলেই বা একবার পড়লেই হলো।